আসসালামু আলাইকুম। চলে আসছি। সবাই আর কালো দেখবা না, অস্থির হয়ে গেছে লোকজন। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। এই মুহূর্তে যেটা জরুরি সুস্থ থাকা। তোমরা পড়াশোনা আমাদের রেগুলার ক্লাস যারা করছো ভাইয়া, আমি মনে করি তোমাদের প্রিপারেশন মোর দেন এনাফ। যারা রেগুলার পড়ছো তোমাদের প্রিপারেশন মোর দেন এনাফ। কিন্তু তোমাকে যেটা করতে হবে, রিভিশন টাইমটা, এখনকার সময়টা রিভিশন টাইমটা, এটা ভালোভাবে করতে হবে। এবং এই মুহূর্তে অসুস্থ হওয়া যাবে না, কোনোভাবেই না। কোনো কারণে তোমাকে যদি করোনা ভাইরাস ধরে বা অন্য কিছু ধরে, 8 থেকে 10 দিন তোমাকে নষ্ট করে ফেলবে। এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সো নিজের মতো থাকো, অনেক বেশি গ্যাদারিং এ যাওয়ার দরকার নাই, পড়াশোনা চালিয়ে যাও। পরীক্ষা কবে হতে পারে তারিখ নিয়ে এখনো কন্ট্রোভার্সি আছে, বাট আমি বলে দিই, আগে তোমাদের রেজাল্ট দিক। রেজাল্ট দেওয়ার কিছুদিন পরে, রেজাল্ট তো দিয়ে দিবে এই মাসে নাকি দিবে না রেজাল্ট? রেজাল্ট দেওয়ার কয়েকদিন পরে দেখা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার ফর্ম ছেড়ে দিয়েছে। ফর্ম ছাড়ার 15-20 দিন পর মোটামুটি অনলাইনে ফর্ম ফিল আপ করা যায়। তার 10 দিন পরে হচ্ছে অ্যাডমিট কার্ড দেয়, এর 7 দিন পরে পরীক্ষা। দ্যাট মিনস রেজাল্ট দেওয়ার 1.5 মাসের ভিতর পরীক্ষা মাস্ট। বুঝতে পারছো? এই 1.5 মাস খুব ভালো মতো পড়তে হবে। এবং এই 1.5 মাস কিভাবে পড়বে? অনেক বেশি উল্টাপাল্টা পড়ার দরকার নেই। আবারও বলি, অনেক বেশি উল্টাপাল্টা পড়ার দরকার নেই। কারণ তোমার পরীক্ষায় যে জিনিসগুলা আসে ওগুলা খেয়াল রাখতে পারলেই চলবে। তোমরা এখন ইম্পর্টেন্ট জায়গাগুলা পড়বা। ক্লাস তো অনেকবার করছো, জৈব রসায়নের কথাই যদি বলি, অনেকবার পড়ানো হয়েছে ওই চ্যাপ্টার গুলা, বাট এখন সবকিছু পড়তে গেলে তোমার মনে থাকবে না, তাই না? আমি যেটা করতাম তোমাদের সময় যখন আমি ছিলাম, আমি আমার হাজারি স্যারের বইটাই ভালো মতো পড়তাম। এবং এই বইটাতে অন্যান্য বইয়ের যে এক্সট্রা কথাগুলা, যেগুলো আমার কাছে মনে হচ্ছে না এটা ইম্পর্টেন্ট, ওই কথাগুলা কেটে কেটে কাগজে লিখে হাজারি স্যারের বই লাগায় রাখতাম। বুঝতে পারছো? সো ফাইনাল পরীক্ষার আগে 7 দিন বা 10 দিন আগে আমি আর কোনো কিছু বই টই দড়ি নাই, কোনো লেকচার শিট মিট কিচ্ছু দড়ি নাই, শুধুমাত্র হাজারি হাজারি হাজারি। ঠিক আছে? ক্লিয়ার? এবং একটা জিনিস খেয়াল রাখবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে তোমাকে 100-তে 100 পাওয়া লাগে না, কিন্তু 100-তে 100 পাওয়া লাগে না, নেভার। তুমি যদি 100-তে 80 পেতে পারো, 80, আর তোমার যদি 2টা A+ থাকে, আমি বলতেছি তুমি শুধু চান্স না, ভালো মেডিকেল কলেজে চান্স পেবা। ঠিক আছে? তুমি 100-তে 100 পাওয়ার জন্য যদি পড়ো, উল্টাপাল্টা যদি পড়ো, অনেক বেশি যদি পড়ো, পাগল হয়ে যাও, ফাইনাল পরীক্ষার দিন পরীক্ষার হলে যে তোমার কিছুই মনে থাকবে না। বাট আমরা এমন ভাবে এখন থেকে রিভিশনটা দিব যে জায়গাগুলো ইম্পর্টেন্ট ওগুলা যাতে ভুল না হয়। ইম্পর্টেন্ট জায়গাগুলো যদি ভুল না করি, ইনশাল্লাহ 80, আমাদের টার্গেট থাকবে 80 বা 80 থেকে একটু বেশি, 85 এর মতো পাইলেই চলবে। ঠিক আছে? ওকে, আজাইরা কথা বাদ দেই, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বাদ। আজকের ক্লাসটা হচ্ছে ম্যাথের উপর। ঠিক আছে? তোমরা অনেকেই কোশ্চেন করতেছো অন্য কোশ্চেন বাদ দিয়ে আগে ক্লাস নিয়ে পরে আবার তোমাদের কোশ্চেন শুনবো। হ্যাঁ, আমরা পরিমাণগত রসায়ন ক্লাস করার সময় যেই ম্যাথ গুলা করছিলাম, আমি আবারও বলতেছি, ওই ম্যাথ গুলাই মোর দেন এনাফ। পরিমাণগত রসায়নের পরীক্ষার সময় আমরা যে ম্যাথ গুলা করছি ওগুলা মোর দেন এনাফ। বাট
কিছু ম্যাথে তাও তোমাদের কিছু সমস্যা রয়ে গেছে, তোমরা গ্রুপের যে কমেন্ট সেকশন ওখানে কিছু ম্যাথের কোশ্চেন দেখাইছিলা, সেই ম্যাথগুলো একটু দেখে দিই, ঠিক আছে? কি বাদ দিব তাই বুঝি না, ইয়েস, তা বুঝবা না। আমি বলতেছি ফাইনাল পরীক্ষার কয়েকদিন আগে যখন তোমাদের শুধুমাত্র ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়তে হবে, আমরা একটা ইম্পর্টেন্ট শিট দিয়ে দিব যে এই 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 টপিকস গুলা পড়ে যাও। সো এখনই অস্থির হয়েও না, তোমার কখন কি লাগবে সেটা আমরা জানি। এখন দাগানো অংশগুলো ভালো মতো পড়ো। ফাইনাল পরীক্ষা 7 দিন বা 10 দিন আগে কি পড়বা, কতটুকু পড়বা, ডিটেলস একবারে শিট থেকে এই 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 পয়েন্টগুলো পড়বা, এটা আমরা একটা শিট দিয়ে দিব ইম্পর্টেন্ট অ্যানসারের সাজেশন, ঠিক আছে? যাদের সিলেবাস বাকি আছে তারা এখন পড়বা, অসুবিধা কি? আচ্ছা, ম্যাথ, আমাদের আজকের ক্লাসটা মেইনলি ম্যাথের উপর। আমি শুরুতে তোমাদেরকে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা যেটা করানো হয়েছিল ম্যাথগুলো, সেগুলো জাস্ট এক পলকে অ্যাট এ গ্ল্যান্স দেখাই দিব যে এই ম্যাথগুলো আমরা এইভাবে এইভাবে করতাম, ঠিক আছে? দেন কিছু ম্যাথ যেটা তোমাদের কোশ্চেনে আসছে বা তোমরা কোশ্চেন করছো এই ম্যাথটা পারি নাই, অথবা পরিমাণগত রসায়ন চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো আমরা দাগাই দিছিলাম সবগুলো ম্যাথ তোমরা পারো নাই, সেই ম্যাথগুলা একটু দেখাবো। আর লাস্টে কোন চ্যাপ্টার থেকে কি কি ম্যাথ করতে হবে একটু দেখাই দিব। আজকে শুধু কেমিস্ট্রি সেকেন্ড পেপার দেয়া, আরেকদিন এরকম আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ওটা আরেক ক্লাসে দেখাবো। দেন তোমাদের কারো যদি ম্যাথ রিলেটেড কোনো কোশ্চেন থাকে এখনই কোশ্চেন করো না, আগে আমি দেখাই দিই, পরে কোশ্চেন করো, আমি আশা করি তোমাদের উত্তর দিতে পারবো, ঠিক আছে? কারো কোনো ম্যাথে যদি সমস্যা থাকে, এই ম্যাথটা বুঝি নাই বা এটা করি নাই, কোশ্চেনটা করো আমাকে, বাট এখন না, আগে আমি ক্লাসটা নেই, পরে করো, ঠিক আছে? আশা করি আজকের পরে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আর কোনো ম্যাথ রিলেটেড সমস্যা আমাদের থাকবে না। ক্লিয়ার? ওকে, তাহলে শুরুতে আমি ওই যে পরিমাণগত রসায়নের ম্যাথ করেছিলাম সেই ম্যাথগুলো একটু দেখাই দিই। এই যে দেখো, কথা বলো না, একটু খেয়াল করে যাও শুধু। এসটিপিতে 1500 লিটার নাইট্রোজেন গ্যাস হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন? আমি বলেছিলাম এটা হচ্ছে একটা আয়তনের অঙ্ক, এবং আয়তনের অঙ্ক আসলে পরীক্ষায় যেটা করতে হয় শুধুমাত্র এটার একটা সমীকরণ লিখতে হয়, আর কিছু না। কোশ্চেন বন্ধ করো তোমরা, আর এখন কোশ্চেন করো, এখানে মনোযোগ দাও। আজকের ক্লাস খুব বেশি বড় না, হাইয়েস্ট 1 ঘন্টা লাগবে, হাইয়েস্ট, বা তার কম লাগবে। আমরা জানি এটা সমাধান হচ্ছে N2 + 3H2 = 2NH3। এখানে নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, আর অ্যামোনিয়া 2 মোল, তাই না? দ্যাট মিন্স 1 লিটার নাইট্রোজেন, 3 লিটার হাইড্রোজেন আর 2 লিটার অ্যামোনিয়া। তাহলে 1 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে হাইড্রোজেন লাগে 3 লিটার, একের জন্য 3, তাহলে 1000 এর জন্য 3000, 1500 এর জন্য 4500, মনে আছে না? এরকম ম্যাথ আমরা করেছিলাম কিন্তু। এটা দেখো, সেম একই অঙ্ক। এসটিপিতে 100 লিটার NO প্রস্তুত করতে কত লিটার NH3 এবং কত লিটার অক্সিজেন গ্যাসের প্রয়োজন? সেম সমীকরণ লিখলাম, NH3 4 মোল, অক্সিজেন 5 মোল, আর NO হচ্ছে 4 মোল। মোলটাকেই লিটার ধরে ফেলতে বলছি। 4 এর জন্য NO লাগে 4, তাহলে 1 এর জন্য কত, 100 এর জন্য কত? ঐকিক নিয়মের মতো এই টাইপের অঙ্কগুলো আমরা করেছি। দেন এটা দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 মিলিলিটার পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলে ইহার আয়তন কত হবে? এটা ছিল সূত্রটা P1V1/T1 = P2V2/T2, P1V1/T1 = P2V2/T2। কিন্তু যেটা স্থির থাকবে বা একই থাকবে সূত্র থেকে ওটা বাদ যাবে। এখানে একই গ্যাসকে একই চাপে রেখে, একই চাপ, চাপ একই, তাহলে এই অঙ্কটার সূত্রতে চাপ থাকবে না। তাহলে সূত্রটা কি হবে? V1/T1 = V2/T2। মান বসাবো, কাটাকাটি করব, ঠিক না? কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে বলছিলাম, এই ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে হয়, ঠিক আছে? কেলভিনে নিয়ে করবা, এগুলো আশা করি তোমরা পারবা, এগুলো পরিবেশ রসায়ন চ্যাপ্টারে আছে। এই যে সমাধান, একটা সোডিয়াম পরমাণুর ভর কত, একটা পানির অণুর ভর কত? এই ম্যাথগুলা
পরিবেশ রসায়ন চ্যাপ্টারে আছে এবং আমি বলেছি ভাইয়া ছোট মরিচের ঝাল বেশি, ছোট মরিচ কিন্তু এই ছোট অঙ্কগুলো বেশি আসে। কি রকম? সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, তার মানে 23 গ্রামের সোডিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে 6.023 10/23। তাহলে একটা সোডিয়াম পরমাণুর ভর কত হবে? 23 ভাগ অ্যাভোগাড্রোর সংখ্যা। একুরেট উত্তর না পারলেও কাছাকাছি উত্তর বের করতে বলছিলাম। তাহলে কাছাকাছি উত্তর কিভাবে বের করে? 10^23 নিচের থেকে উপরে নিয়ে গেলে হবে -23, আর 6.023 ওটাকে ধরে ফেলতে বলছি 6। 6 দিয়ে উপরে যদি 24 থাকতো তাহলে ওটা হতো 4, 24 নাই 23 আছে, তাহলে 4 এর চেয়ে একটু কম 3.8 বা 9। তাহলে 4 এর চেয়ে একটু কম ইনটু 10⁻³ যে অপশনটা থাকবে সেটা হচ্ছে এটার উত্তর। ঠিক আছে? ওকে, তাহলে একটা পানির অণুর ভর কত? সেম কথা ভাইয়া, 18 ভাগ 6.023 10/23। দ্যাট মিন্স উপরে 18 নিচে 6, 3 ইনটু 10⁻23। এই ম্যাথগুলো আমরা পারি। 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু থাকে? 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটা অণু থাকে? ইজি অঙ্ক, ইজি অঙ্ক। আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44, তাহলে 44 গ্রামে অণু থাকে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান। দ্যাট মিন্স 6.023 ইনটু 10⁻23, তাই না? 44 এ যদি থাকে এতটা তাহলে অর্ধেক, 44 এর অর্ধেক হচ্ছে 22। 22 এ কতটা থাকবে? 6 এর অর্ধেক, 3 ইনটু 10⁻23। তাহলে 11 গ্রাম মানে হচ্ছে 22 এরও অর্ধেক ব্যা। দ্যাট মিন্স 11 গ্রামে থাকবে 3 এর অর্ধেক। 3 এর অর্ধেক কত? 1.5। এই অঙ্ক তোমরা সবাই পারো এবং এগুলা তোমরা 2-3 সেকেন্ডের ভিতরে করতে পারো, ঠিক না? ওকে, পরের অঙ্কটা দেখো। 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটা অণু থাকে? অক্সিজেনের অণু, অণু মানে কিন্তু আণবিক ভর। আমরা জানি অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে 32 গ্রামে কয়টা অণু থাকে? 6.023 10/23। তাহলে 16 মানে 32 এর অর্ধেক, সো উত্তর হবে 3.01। এগুলা তোমরা পারো, এগুলা আগের ক্লাস। এটা প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত লিটার? প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম NH3 গ্যাসের আয়তন কত লিটার? আমরা জানি NH3 মানে হচ্ছে 17, তাহলে 17 গ্রাম NH3 আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে অঙ্কে কিন্তু 17 বলা হয়নি ব্যা, কত বলা হচ্ছে? 1.7। দ্যাট মিন্স এখানে একটা দশমিক মেরে দিছে, তাহলে এই দশমিকটা 22.4 এর থেকে এক গড় আগায় যাবে, মানে হচ্ছে 2.24 লিটার। এগুলো তোমরা জানো। 128 গ্রাম সালফার ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? সালফার ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 64, 64 এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 128 মানে হচ্ছে 64 এর ডাবল, তাহলে উত্তর হবে 22.4 এর ডাবল। দ্যাট মিন্স 44.8, তাই না? 44.8। এই ম্যাথগুলো তোমাদের করানো হয়েছিল। এটা চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু HCl 160 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা ও চাপে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়? এটার জন্য একটা সূত্র ছিল ব্যা, এই সূত্রটা। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 22.4 কিন্তু যত পার্সেন্ট থাকবে তত ভাগ 100 ইনটু ভর যেটা দেয়া থাকবে সেটা ভাগ 100। তুমি শুধু অঙ্ক থেকে মানগুলা বসাবা, হিসাব করলেই অঙ্কের উত্তর চলে আসবে। এই যে দেখো, এবং কাছাকাছি উত্তর বের করতে বলছি, একদম একুরেট দরকার নাই ভাইয়া, কাছাকাছি 33.6। চুনাপাথরের অঙ্কগুলো আশা করি তোমরা পারো। গুণ করাও শিখাইছিলাম তোমাদের। দেন এই অঙ্কটা, সোডিয়াম কার্বনেটের 500 মিলিলিটার ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট থাকে?
অথবা পরেরটা সরাসরি বলতেছে গ্রাম পরিমাণ বের করো। গ্রাম পরিমাণ বের করার সূত্র ছিল আণবিক ভর ইনটু আয়তন ইনটু মোলারিটি ভাগ হচ্ছে 1000। আণবিক ভর গুণ আয়তন গুণ মোলারিটি ভাগ 1000। আণবিক ভর সোডিয়াম কার্বনেট, দ্যাট মিন্স Na2CO3 106। আয়তন দেয়া আছে দেখো 500 মিলি, আর মোলারিটি দেয়া আছে ডেসিমোলার। উত্তর হয় 5.3 গ্রাম। এই টাইপের ম্যাথ তোমাদের অনেকবার করানো হয়েছে, অনেকবার। এগুলা আমাদের 10 সেকেন্ড 12 সেকেন্ড লাগবে। এটা ইম্পর্টেন্ট ম্যাথ। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটিতে ঘনমাত্রা কত? আমরা সূত্রটা পড়েছিলাম 10x/m। 10x/m। x হচ্ছে পার্সেন্টেজ আর m হচ্ছে আণবিক ভর। তাহলে 10 গুণ 10 মানে হচ্ছে 100, আর m হচ্ছে 106। 100 ভাগ 106 মানে হচ্ছে 0.9, একের চেয়ে একটু কম, ঠিক না? লাস্টে একটা কথা বলছিলাম ভাইয়া, যদি ঘনত্ব থাকে এটার সাথে ঘনত্ব গুণ করতে হবে। অঙ্কে যদি আবার কোশ্চেনের ভিতর ঘনত্ব থাকে ভাইয়া, ঘনত্ব গুণ করতে হবে। এটা 500 মিলিলিটার 0.5 মোলার কস্টিক সোডা দ্রবণ থেকে কত মিলিলিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে? ডেসিমোলার। V1M1 সমান V2M2। তিনটা মান দেয়া থাকবে, 4 নম্বর মানটা বের করব, ঠিক না? V1 এর মান 500, M1 এর মান 0.5, V2 এর মান বের করব, আর M2 হচ্ছে ডেসিমোলার মানে হচ্ছে 0.1। উত্তর হয় 2500। পিএইচ নির্ণয় করো ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলে দিচ্ছি, পিএইচ এর অঙ্ক আসবে পরীক্ষায়। পিএইচ লগের মানগুলা মনে আছে সবার? লগ 1 এর মান 0, লগ 10 এর মান 1, লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান 0.5, দেন 0.11 করে বাড়বে। লগ 4, লগ 5, লগ 6, 0.6, 0.7, 0.8, দেন লগ 7, লগ 8, লগ 9 এর মান 0.9, 0.9, 0.9, রাইট? লগের মানগুলা মনে রাখতে বলছিলাম, আশা করি ভুলে যাই নাই। দেন পিএইচ বের করার সূত্র দিয়েছিলাম ভাইয়া, পিএইচ মানে দশমিকের পরে যত ঘর তত মাইনাস লাস্টে যে সংখ্যাটা থাকে ওইটার লগের মান। দশমিকের পরে যত ঘর তত লাস্টে যে সংখ্যা থাকবে সেটার লগের মান। এই যে এই অঙ্কটা 0.002 মোলার নাইট্রিক অ্যাসিড। আগে দেখতে হবে অম্লত্ব কত বা ক্ষারত্ব কত, এই যে একটা, তাহলে এই ক্ষেত্রে অম্লত্ব হচ্ছে 1, তাহলে গুণ করতে হবে না মোলারিটিকে। বাট অম্লত্ব যদি 2 হতো 3 হতো গুণ করতাম আমরা 2 দিয়ে বা 3 দিয়ে, দেন ওই সূত্র অ্যাপ্লাই করতাম। তাহলে বি নাম্বার অঙ্কটা দেখো, দশমিকের পরে 3 ঘর, দ্যাট মিন্স 3, মাইনাস হচ্ছে লাস্ট সংখ্যাটা লগের মান, লাস্টে কি আছে 2, তাহলে মাইনাস হচ্ছে লগ 2, 3 মাইনাস লগ 2, লগ 2 এর মান মুখস্থ হচ্ছে 0.3, রাইট? এই অঙ্কগুলো আসে এবং এগুলা ক্যালকুলেটর না থাকালেই বেশি সহজ। আমি জানি এটা ক্যালকুলেটর ছাড়া আমার স্টুডেন্টরা পারে। দেন 5 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম KMnO4 লাগবে? অথবা 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম K2Cr2O7? KMnO4 এর জন্য একটা চোরামি টেকনিক বলেছিলাম, কি ছিল? 0.2 দিয়ে গুণ, 0.2, সংখ্যাটা আরো বড় আসলে অ্যাকচুয়ালি 0.208, 0.2 মনে রাখো। আর K2Cr2O7 এর জন্য হচ্ছে 0.3। কাকে গুণ করবে? এই যে ফেরাস সালফেটের ভরটাকে, ঠিক আছে? একটার জন্য 0.2 দিয়ে গুণ, একটার জন্য 0.3 দিয়ে গুণ। এই যে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, পিএইচ এর অঙ্কের পরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই জায়গাটা ব্যা, কারণ এটা ডাক্তারদের পছন্দ করার মতো অঙ্ক। পিকে এর মান কি লাগবে না বে? পিকে এর কোনো অঙ্ক টঙ্ক আসতে দেখি নাই আমি এখনো, ঠিক আছে? মিলিগ্রাম পার ডেসিলিটার, ওখান থেকে আমাকে বানাতে হবে মিলিমোল পার লিটার।
একটা চোরামি টেকনিক ছিল 18 দিয়ে গুণ করব অথবা 18 দিয়ে ভাগ করব। কখন গুণ করব কখন ভাগ করব সেটাও কিন্তু বলে দিয়েছিলাম। গ্রাম করতে গুণ, তাহলে গ্রাম মিলিগ্রাম, গ্রাম করতে গুণ করো কত দিয়ে? 18 দিয়ে। তাহলে ওই যে প্রথম অঙ্কটা মিলিমোল পার লিটার, সেটাকে মিলিগ্রাম করো, গ্রাম করতে 10 গুণ 18 মানে 180। আর পরেরটা ভাগ করো, ওটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2018, 18 দিয়ে গুণ ভাগ মনে আছে তোমাদের। এই একটা অঙ্ক ছিল। রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, পিপিএম এককে এটা কত হবে? পিপিএম, পিপিএম এর একটা সূত্র ছিল। পিপিএম মানে ছিল আণবিক ভর ইনটু মোলারিটি ইনটু 1000। আণবিক ভর গ্লুকোজ বের করতে হবে 180, মোলারিটি দেয়া আছে 10, কিন্তু 10 ছিল মিলিমোল, আর ওই যে 10⁻³ সূত্র অনুযায়ী হিসাব করলে উত্তর চলে আসে 1800। কোন ক্ষারের পিওএইচ বের করতে একই সূত্র, ক্ষারের ক্ষেত্রে একই সূত্র, ওটা জানি। আচ্ছা, তাহলে এইটুকু অঙ্ক আমি তোমাদেরকে আগের ক্লাসে করিয়েছিলাম, দেন কিছু ম্যাথ আমি এরকম দাগাই দিয়েছিলাম এবং কিছু ম্যাথ তোমরা সমাধান করতে পারো নাই, সেগুলা এখন করাবো। এতক্ষণ যা দেখাইছি এগুলা হচ্ছে আগের ক্লাস, এবং আমি এটাও বলতেছি ভাইয়া এটাই মোর দেন এনাফ, কিন্তু তাও কিছু অঙ্ক সমাধান করে দিতে চাচ্ছি। বুঝতে পারছো? দেন তোমাদের কোনো অঙ্কে যদি কোনো সমস্যা থাকে ওই সমস্যার কথাগুলো আমি শুনবো, বাট তার আগে আমি আরো কিছু অঙ্ক দেখাইনি। পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে তোমরা কি কি অঙ্ক করবা? পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে জাস্ট 3-4টা সূত্র মনে রাখতে পারলেই চলবে। P1B1/T1 সমান P2B2/T2, এই সূত্রটা দেয়া। দ্যাট মিনস 6টা মানের ভিতর 5টা মান দেয়া থাকবে, 6 নাম্বার মানটা বের করো। অথবা P1B1 সমান P2B2, B1/T1 সমান B2/T2, এই টাইপের যে সূত্রটা আছে সেটা পারতেই হবে, পরিবেশ রসায়ন থেকে এটা আসবে। দেন R1/R2 √D2/D1, এরকম একটা সূত্র আছে, এই সূত্রের অঙ্কটা পারতে হবে। R1/R2 √D2/D1 দেখাবো। আর হচ্ছে RMS বেগ C √3RT/m, এনাফ, এর চেয়ে বেশি আর কোনো অঙ্ক তোমার করার দরকার নাই। ঠিক আছে, আমি তাহলে এই অঙ্কটা একটু দেখাই দিই। স্থির চাপে নির্দিষ্ট ভরের নাইট্রোজেন গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 900 মিলিলিটার আয়তন দখল করে, তাপমাত্রা কত হলে ওই গ্যাসের আয়তন 600 হবে? ফার্স্ট কথা হচ্ছে স্থির চাপ, তার মানে এখানে যেটা থাকবে সেটার ক্ষেত্রে চাপ স্থির, মানে সূত্রটাতে চাপ থাকবে না। তাহলে কি হবে সূত্রটা? P থাকবে না, V1/T1 সমান V2/T2। তুমি খেয়াল করো, V1 এর মান হচ্ছে 900, T1 এর মান হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন। V2 আমাকে বের করতে বলে নাই, V2 দিয়ে দিছে 600, বের করতে হবে T2। তাহলে সূত্র কিন্তু ইজি, 900/300, এখানে হচ্ছে 600/T2, কাটাকাটি করলেই হয়, 300 দিয়ে 900 কে কাটলে 3, তাহলে T2 হবে 600/3 মানে হচ্ছে 200, তাই না? এবং আমি বিশ্বাস করি আমার স্টুডেন্ট গুলা এইসব অঙ্ক করতে 10 সেকেন্ডও সময় নিবে না, তার আগেই পারবে। ঠিক আছে, এই টাইপের ম্যাথ আরো অনেক আছে, এত কিছু দরকার নেই, আমি কোনো ম্যাথ দেখবো না, আমি এই টাইপের ম্যাথ যেতগুলাই আসুক না কেন পারবো। এবং খেয়াল করবে সংখ্যাগুলো কিন্তু এরকম আসবে যেটা তুমি কাটাকাটি করে ফেলতে পারো। ঠিক আছে,
আরেকটা ম্যাথ দেখাই দিই, করবো না, এটা জাস্ট দেখে ফেলো। স্থির তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে একটি নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে এত, ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে এত করা হলো, আয়তন কত হবে? স্থির তাপমাত্রা, তাপমাত্রা তো স্থির দেয়া আছে এখানে, তাই না? তাপমাত্রা স্থির মানে হচ্ছে এক্ষেত্রে সূত্র যেটা হবে সেখানে টি থাকবে না, টি না থাকলে এটার সূত্র হবে P1V1 সমান P2V2। তোমাকে 3টা মান দিয়ে দিয়েছে, 4 নম্বর মান বের করতে পারবে না ভাইয়া, রাইট? এটা আর করলাম না, এটা হিসাবটুকু তোমরা বাসায় করে নেবে, ঠিক আছে? দেন একটা সোডিয়াম পরমাণুর ভর কত করে ফেলেছি, এই টাইপের ম্যাথ আছে ভাইয়া, এই টাইপের ম্যাথ গুলা করো। হ্যাঁ, সোডিয়াম না দিয়ে কার্বন, সালফার, সালফার ডাই অক্সাইড আসতে পারে। দেন পরের ম্যাথটা তোমরা যদি দেখো, 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টা অণু থাকে, এই টাইপের ম্যাথ গুলো আমরা করে এসেছি। এটা দেখো, এটা একটু অন্যরকম অঙ্ক। এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার। ঘনত্ব মানে হচ্ছে পার লিটারে যে ভর, তাহলে আমরা জানি এসটিপিতে আয়তন হচ্ছে 22.4। তাহলে যেটা করতে হবে ভাইয়া, এখান থেকে আণবিক ভরটা বের করতে হবে আগে। তাহলে 1 লিটারে থাকে 1.25 গ্রাম, তাই না? 1 লিটারে যদি থাকে 1.25 গ্রাম, 22.4 লিটারে কত থাকবে? 22.4 ইন্টু 1.25, তাই না? 1.25 ইন্টু 22.4, এই যে সংখ্যাটা বের হবে, 0.25 দিয়ে কিভাবে গুণ করতে হয় আমি কিন্তু ক্লাসে দেখাইছি তোমাদেরকে। 0.25 0.5 এর গুণ, এই সংখ্যাটা হচ্ছে m। আরএমএস বেগের সূত্র হচ্ছে √3RT বাই m। আর এর মান মুখস্থ রাখো, টি এর মান দেয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, এম এর মান এই যে বের করলাম, বাস। এই সূত্র দিয়ে আশা করি এই টাইপের অঙ্কগুলো তোমরা পারবে। হিসাব হয়তো একটু কঠিন, আমি জানি হিসাবটা হয় না, কিন্তু তুমি অপশন দেখে কাছাকাছি হিসাবটাও যদি বের করতে পারো ভাইয়া চলবে, কাছাকাছি হিসাবটা পারলেও চলবে। এটা একটু দেখো, একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একটি ছিদ্র পথে একটি অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণ হার, দ্যাট মিন্স R1/R2 হচ্ছে 6/5। ক্লোরিনের ঘনত্ব 36 হলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত, আণবিক ভর কত? তাহলে আমরা জানি এইটার যে সূত্রটা দেয়া, R1/R2 সমান √D2/D1, তাই না? এখানে R1/R2 এর মান দেয়া আছে তোমাকে 6/5, √D2 এর মান হচ্ছে 36, আর D1 টা বের করতে হবে। তাহলে √ উঠাই দিতে হলে এখানে যেটা করতে হবে ভাইয়া, 36/25, 36/25, ও পাশে আছে 36 ভাগ হচ্ছে D1। তাহলে D1 এই পাশে নিয়ে আসলে 36/36 কাটাকাটি হয়ে যাবে 25। তাহলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত হলো? 25। এবং একটা জিনিস মনে রাখবা, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এটা ক্লাস 9-10 এ পড়ছিলাম, যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাই না? তাহলে আণবিক ভর কত হবে? 25 × 2, ঘনত্ব 25, তাহলে আণবিক ভর কত হচ্ছে? 50। আচ্ছা, আজকের পরীক্ষায় কি থাকবে সেটা আমি পরে বলতেছি, তুমি আগে অঙ্কগুলো শেষ করো না রে ভাইয়া, ঠিক আছে? ওকে,
এই অঙ্ক পারো তোমরা, লাস্ট পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে। আর যে অঙ্কটা রাখতে হবে এটা একবার আসছিল। সমভরের CH4 এবং হাইড্রোজেনকে শূন্য পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা হলো। হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ হবে? এই অঙ্কটা ইজি, কোনো অঙ্ক করতে হয় না। তুমি এই শব্দটা খেয়াল করবে, সমভরের, সমভর, তাহলে ভর কি দুইটার সমান? আমরা জানি CH4 এর ভর হচ্ছে 16, 1 মোল CH4 হচ্ছে 16, কিন্তু হাইড্রোজেন H2 তার ভর হচ্ছে 2। তাহলে সমভর কেমনে হইল? সমভর করতে হলে আমাকে যেটা করতে হবে, CH4 নিতে হবে 1 মোল আর হাইড্রোজেন নিতে হবে 8 মোল, ঠিক না? CH4 হচ্ছে 1 মোল, হাইড্রোজেন যদি 8 মোল নেই তাহলে এরা সমমোল হবে, রাইট? তাহলে 8 আর 1 মোট কত হলো? 9, টোটাল 9 ভাগ। এখানে বলছে হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ হবে। আমি দেখতেছি 9 ভাগের ভিতরে হাইড্রোজেন কত ভাগ? 8 ভাগ। তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের কত অংশ? 8/9, কথা শেষ। এটাই অঙ্ক। তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের কত অংশ? উত্তর হচ্ছে 8/9। 9 কেমনে? মোট। বুঝতে পারছো ভাইয়া? তাহলে আবার উত্তর দাও। সমভরের CH4 এবং হাইড্রোজেনকে শূন্য পাত্রে রাখা হলো। হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ? এটা না বলে আমি বললাম মিথেন CH4 এর আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ? কি হবে? H2 না দিয়ে আমি বললাম CH4 এর আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ? কি হবে বলো, উত্তর দাও। ওয়ান নাইন, ইয়েস ভাইয়া, কারেক্ট। বুঝতে পারছো? এটা একদম ইজি অঙ্ক, করতে গেলে অনেক কিছু করা লাগে। আমার তো দরকার নাই অনেক কিছু করার, আমি তো MCকিউ উত্তর দিতে যাচ্ছি, তাই না? তাহলে এরকম আরেকটা অঙ্ক দিই তোমাদেরকে ভাইয়া, সেম অঙ্ক। এই যে সমবরের CH4 দিলাম না, আমি CH4টা কেটে দিলাম, CH4 এর জায়গায় দিলাম আমি হচ্ছে অক্সিজেন O2, আর হাইড্রোজেনের জায়গায় দিলাম সালফার ডাইঅক্সাইড। সমবরের অক্সিজেন ও সালফার ডাইঅক্সাইডকে শূন্য পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা হলো। দেন বললাম অক্সিজেনের আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ? এবার উত্তর দাও ভাইয়া। সমভরের, ইয়েস মুন্নি হাসান, ইউ আর ফাস্টার দেন মি। সুমাইয়া রাফা 1/3 হবে কেন রে ভাইয়া? রাফসান জানি, আখি মিজান 1/3 হবে কেন? আমি তো সালফার ডাইঅক্সাইডেরটা চাই নাই, আমি কারটা চাইছি? অক্সিজেনেরটা। ইয়েস, ভুল করো না, ভুল করো না। আমরা জানি অক্সিজেন হচ্ছে 32, সালফার ডাইঅক্সাইড হচ্ছে 64। তাহলে অক্সিজেন নিতে হবে 2 মোল আর সালফার ডাইঅক্সাইড নিতে হবে 1 মোল। তাহলে টোটাল কত মোল হলো? 3 মোল। তাহলে অক্সিজেন কত অংশ? 2 এর ভিতর 3। তন্নি হাবিবা 4/5 কই পাইছিস? মাইল লাগাবো তোরে। তাহলে যদি আসবে সালফার ডাইঅক্সাইডের আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ, তখন হবে 1/3। বুঝতে পারছো? এখনো বুঝো নাই কেউ? আসো, কোশ্চেন করো, কমেন্ট করো, তাহলে আমি আরেকবার দিতে চাচ্ছি এরকম অঙ্ক। ওকে, আরেকটা দিই। হ্যাঁ, সমভরের, খেয়াল করো কিন্তু, সমভরের
অক্সিজেন ও হাইড্রোজেনকে শূন্য পাত্রে রাখা হলো। হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের কত ভগ্নাংশ? বাকি সব সেম, সব সেম, সব সেম, শুধু CH4 এর জায়গায় দিছি অক্সিজেন। এবার বলো কি হবে? করতে থাকো। ইয়েস ভাইয়া, উম্মে হাবিবা প্রাপ্তি, সুমাইয়া রাফাত, কারেক্ট। আর দিতে পারবো না, আরো দেন, বহুত দিছি, আর দিব না। জান্নাতুল ফেরদৌস সুমাইয়া 1/17 কেন? মাইল লাগামুন তোরে। 1/17 তো হবে অক্সিজেনেরটা। আমি তো কোশ্চেনে অক্সিজেনেরটা চাই নাই, হাইড্রোজেনেরটা চাইছি। এই টাইপের ম্যাথ বিক্রিয়া করতে হয়, সমতা করতে হয়, ফালতু করতে হয়, কিচ্ছু করতে হবে না আজকে থেকে। দেখমু আর উত্তর দিমু। 16/17, ওকে, কথা শেষ। তাহলে আমি পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা থেকে যেই ম্যাথ গুলা লাগবে ভাইয়া, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, রাইট? এই যে টাইপ গুলা দেখাইছি, নেক্সট দিন আজকে যে পরীক্ষাটা তোমরা দিবা, এই ম্যাথ গুলাই দিব হুবহু তা বলছি না, কিন্তু এই টাইপের ম্যাথ দিব। ক্লিয়ার? এই ধরনের ম্যাথ আশা করি আমার স্টুডেন্টরা ক্যালকুলেটর ছাড়া 30 সেকেন্ডের আগেই করতে পারে। 30 সেকেন্ড কি 10 সেকেন্ডের ভিতরে করবো আমরা এগুলো, ঠিক আছে? তাহলে পরিবেশ রসায়ন চ্যাপ্টারে এর বাইরে আর কোনো ম্যাথ লাগবে না। জৈব রসায়ন কোনো ম্যাথ নাই। এবার আসি আমরা পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নের অনেকগুলো ম্যাথ পড়ছি, তারপরে অনেকগুলো পারি নাই। এই ম্যাথটা অনেকে আমাকে বলছিল ভাইয়া, এই ম্যাথটা পারি নাই। এসটিপিতে 60 লিটার নাইট্রোজেন গ্যাস এবং 200 লিটার হাইড্রোজেন গ্যাসকে মিশ্রিত করে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার শর্তে NH3 গ্যাস উৎপন্ন করা হলো। উৎপন্ন NH3 এর আয়তন এসটিপিতে কত হবে? এটা পারছি, কিন্তু পরে দেখো কি লেখা আছে, বিক্রিয়া শেষে উৎপন্ন গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে কত হবে? এখানে একটা লেজ লাগাই দিছে, তাই না? তাইলে ল্যাঞ্জাটা সমাধান করি। N2 প্লাস 3s2 কি হয়? 2NH3, তাই না? এটা আমরা জানি। নাইট্রোজেন হচ্ছে 1 লিটার, হাইড্রোজেন হচ্ছে 3 লিটার, আর অ্যামোনিয়া হচ্ছে 2 লিটার, রাইট বেয়া? তুমি খেয়াল করো, আমি একটা পাত্রে, ধরো একটা পাত্রের ভিতরে, এই বোতলের ভিতরে আমি 1 লিটার নাইট্রোজেন দিলাম, কিন্তু 4 লিটার হাইড্রোজেন দিলাম। তাহলে ঘটনাটা কি হবে? 1 লিটার নাইট্রোজেনের সাথে 3 লিটার হাইড্রোজেন বিক্রিয়া করবে, আর 1 লিটার হাইড্রোজেন কি অবশিষ্ট থেকে যাবে না? নাকি পুরোপুরি 4 লিটারটাই বিক্রিয়া করবে? করবে না, করবে 3 লিটার, 1 লিটার অবশিষ্ট থেকে যাবে, রাইট? তাহলে এখানে খেয়াল করো, 60 লিটার, 60 লিটার নাইট্রোজেন গ্যাসের সাথে 60 গুণ 3 মানে হচ্ছে 180 লিটার হাইড্রোজেন বিক্রিয়া করবে 60 এর সাথে, আর অ্যামোনিয়া উৎপন্ন হবে 60 গুণ 2 মানে 120। এটা ঠিক আছে, কিন্তু আমাকে তো হাইড্রোজেন 180 লিটার দেয় নাই, আমারে দিছিল 200 লিটার। তাহলে বিক্রিয়ার পরে কি আরো 20 লিটার হাইড্রোজেন অবশিষ্ট থাকবে না? বোতলের ভিতর বাকি থেকে যাবে না 20 লিটার? তাহলে লাস্টের লাইনটা বেয়া, বিক্রিয়া শেষে উৎপন্ন গ্যাসের আয়তন কত? বিক্রিয়া শেষে উৎপন্ন NH3 গ্যাস হচ্ছে 120 লিটার, আর অবশিষ্ট হাইড্রোজেন রয়ে গেছে 20 লিটার। তাহলে কত হবে? 140। বুঝতে পারছো? তাহলে উৎপন্ন NH3 কত? এটা পারি আমরা 120, কিন্তু 20 অবশিষ্ট থাকতেছে, ওই 20 যোগ করতে হয়। 120 এর সাথে 20 যোগ করলে হবে 140। তাহলে বিক্রিয়া শেষে উৎপন্ন গ্যাসের প্রকৃতপক্ষে আয়তন কত হবে? উত্তর হচ্ছে 140। এটা পারি আশা করি।
এইটা দেখো সেম ওই টাইপেরই অঙ্ক, অবশিষ্ট থেকে যাওয়ার অঙ্ক। মিথেন এবং অক্সিজেন মিশ্রণের দহনে, এই ম্যাথটা বইয়ে অনেক বড়, এটা তো আমি জানি মাতারি, হিয়া কি মোরে ক লাগবো? মুই কি না বুঝা কইছি আমরা কি বড় করে করবো? ব্যাক কলের ঘরে ব্যাক কল, আমরা সুডু করে করবো, বুঝো নাই? এটা দেখো, মিথেন ও অক্সিজেন মিশ্রণের দহনে কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি হয়। 2 গ্রাম মিথেন 4 গ্রাম অক্সিজেন মিশ্রণে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড হবে তার ভর এবং অ্যাসিটিপিক আয়তন। ওকে, অঙ্কটা করি। এটা অনেকে আমাকে কোশ্চেন করছে ভাইয়া, এটা পারি নাই। তাহলে সমীকরণ লিখি, CH4 এবং অক্সিজেনের বিক্রিয়ায় 2O2 পাওয়া যায় CO2 আর হচ্ছে 2 মোল পানি 2H2O। হয়েছে না সমতা? হয়েছে। এবার খেয়াল করো, CH4 এর ভর হচ্ছে 16 আর অক্সিজেনের ভর হচ্ছে কত? 2টা, কিন্তু টোটাল 4টা 64, তাই না ভাইয়া? রাইট। এবার একটু খেয়াল করো, 2 গ্রাম CH4 এবং 4 গ্রাম অক্সিজেনের মিশ্রণে উৎপন্ন কি পরিমাণ? এবার একটু খেয়াল করি ভাইয়া, 16 গ্রাম মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে 64 গ্রাম, তাই না? তাহলে অর্ধেক। 8 গ্রামের সাথে কত গ্রাম বিক্রিয়া করবে? 64 অর্ধেক 32। 8 এর অর্ধেক 4 এর সাথে বিক্রিয়া করবে কতটুকু? 16। 4 এর অর্ধেক 2 গ্রামের সাথে, 2 গ্রাম মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করবে হচ্ছে 4 গ্রাম, তাই না? তাহলে এবার একটু খেয়াল করো, 2 গ্রাম CH4 এবং 4 গ্রাম অক্সিজেনের মিশ্রণে উৎপন্ন 8 হবে 8। কার্বন ডাই অক্সাইডের ভর এই যে এতটুকু বোঝা গেছে ভাইয়া? 8 এর সাথে 2, তাহলে 4 এর সাথে বিক্রিয়া করবে 1, তাই না? আবার দেখাই আমি, 8 গ্রাম, হ্যাঁ ঠিক আছে 8 গ্রাম, তাহলে 4 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না 1 গ্রাম, 4 গ্রামের সাথে 1 গ্রাম, তাই তো? CH4 plus 2O2 CO2 plus 2H2O, তাই তো? CH4 ছিল 16 আর অক্সিজেন ছিল 64, একটু খেয়াল করো ভাইয়া, 64 আর 16 80 গ্রাম। 80 গ্রাম মিথেন এবং অক্সিজেনের মিশ্রণের বিক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হয় সেটা হচ্ছে 44 গ্রাম। 44, 80 গ্রাম থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে 1 গ্রাম থেকে কত হবে? 44 ভাগ 80। আর এখানে কি 2 গ্রাম আর 4 গ্রাম অক্সিজেন কি পুরোপুরি বিক্রিয়া করতে পারতেছে? করতেছে না, কিন্তু 4 গ্রাম অক্সিজেন যখন বিক্রিয়া করে তখন 1 গ্রাম মিথেন বিক্রিয়া করে, তাই না? তাহলে 5 এর জন্য কত? ইনটু 5, 5 দিয়ে 80 কে কাটলে হবে 16, 5 16 80, আর 16 ভাগ 44 কত হবে? 3 16 48, 3 এর একটু কম 2.7। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 2.7। আবার বলি, ঠিক আছে? আবার বলি, তুমি খেয়াল করো, মিথেন এবং অক্সিজেন, মিথেন হচ্ছে 80, কেমনে আসলো বুঝি না। এই যে মিথেন হচ্ছে 16 আর অক্সিজেন হচ্ছে 64, 64 আর 16 যোগ করলে হচ্ছে 80। 80 গ্রাম থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 44 গ্রাম, তাই না? 5 কিভাবে?
ওকে, আমি আবার একদম শুরু থেকে দেখাই, তোমার একটু স্পেস ছোট করে নেবে। হ্যাঁ, একটু ছোট করলেই হবে, একটু স্পেস বাড়াই নেই। এই সবাই দেখো, আবার দেখো, CH4 প্লাস 2O2 পাওয়া যাচ্ছে কার্বন ডাই অক্সাইড আর 2 অণু পানি। ওকে, CH4 হচ্ছে 16 আর অক্সিজেন হচ্ছে 64, দ্যাট মিন্স মোট হচ্ছে 80। বিক্রিয়ার যে কার্বন ডাই অক্সাইড হয় ওটার ভর হচ্ছে 44, তাই না? 64 গ্রাম কার্বন ডাই অক্সাইডের সাথে মিথেন বিক্রিয়া করতে পারে 16 গ্রাম, তাহলে 64 অর্ধেক বা 32 গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে 8 গ্রাম। 32 এর অর্ধেক 16 গ্রাম, 16 গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে 4 গ্রাম। 16 অর্ধেক 8 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে হচ্ছে 2 গ্রাম। আর 8 এর অর্ধেক 4 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে মিথেন 1 গ্রাম। এবার বুঝতে পারছো? তাহলে অক্সিজেন তোমাকে 4 গ্রামই দেওয়া হয়েছে অঙ্কে, কিন্তু মিথেন দিছে 2 গ্রাম। দ্যাট মিন্স এই 2 গ্রাম মিথেন এখানে পুরোপুরি বিক্রিয়া করবে না, 1 গ্রাম মিথেন বাকি থাকবে। তাহলে 4 আর 1 এটা হচ্ছে 5। বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কতটুকু? 5। সবাই বুঝছো? তাহলে 80 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম, 1 গ্রাম থেকে 44 ভাগ 80, আর 5 গ্রাম থেকে কত ইনটু 5 মানে হচ্ছে 2.7। ক্লিয়ার? এটা জাস্ট একটু বোঝানোর জন্য এত বড় হচ্ছে, একবার বুঝে গেলে আর সমস্যা হবে না। বুঝতে পারছি? 2.7, তাহলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর কত? 2.7। আয়তন কত? আয়তনও কিন্তু বের করা যাবে। এসএটিপি তে আয়তন 24.789। আমরা জানি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন হচ্ছে 24.789, তাহলে অঙ্কে যেটা পাইছে ওটার কত? সবাই বুঝতে পারছো? এতটুকু পারলেই হবে। এটা আসবে না, তারপরেও একটু দেখাই দিলাম। পরের ম্যাথটা দেখো। কোন লবণের দ্রবণের ঘনমাত্রা 1.25 গ্রাম পার লিটার হলে ppm এককে কত? সহজ কথা, একটা সহজ মনে রাখবা। ppm এর আরেক নাম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। তাহলে যাহাই ppm তাহাই মিলিগ্রাম পার লিটার। এখানে দেওয়া আছে 1.25 গ্রাম পার লিটার, তাহলে গ্রামকে মিলিগ্রাম নিতে হলে 1000 দিয়ে গুণ করলেই হয়। 1.25 গুণ 1000, দ্যাট মিন্স 1250 গ্রাম পার মিলিগ্রাম পার লিটার, তাই তো? তাহলে ppm এর আরেক নাম কি? মিলিগ্রাম পার লিটার। তাহলে এই অঙ্কটার ppm কত? 1250। 1250। এইটা দেখো, এই অঙ্কগুলো আমি আগের ক্লাসে তোমাদেরকে বলি নেই। মিলিগ্রাম পার মিলিলিটার, নিচে মিলিলিটার, তাহলে লিটার নিতে হলে সেম 0.5 ইন্টু 1000। 0.5 ইন্টু 1000 মানে হচ্ছে 500। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 500 মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটারের আরেক নাম হচ্ছে ppm। ঠিক আছে? তাহলে ppm কত? এটা 500। এইবার অঙ্কগুলো দেখো একটু। এটা ডায়াবেটিসের অঙ্ক। এই অঙ্কগুলো আমি আগে তোমাদেরকে করাই দিয়ে নেবে, এখন করিয়ে দিচ্ছি। এবং ডায়াবেটিস রোগী, সো স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো এগুলা স্যারদের পছন্দ হবে। কোন ডায়াবেটিস রোগীর 25 মিলিলিটার রক্তের মধ্যে 26 গ্রাম গ্লুকোজ আছে। এটাকে ppm করতে বলছে অথবা পার্সেন্টেজ করতে বলছে। ইজি অঙ্ক কিন্তু। পার্সেন্টেজ মানিবে 100 এর ভিতর কত। তুমি এখানে দেখো 25 এর ভিতরে মিলিগ্রাম গ্লুকোজ কত আছে? 25 ml এ 26 মিলিগ্রাম। 25 এ যদি 26 থাকে 100 তে কত থাকবে? 4 গুণ, তাই না? 26 ভাগ 25 ইন্টু 100,
তাহলে 25 দিয়ে 100 কে কাটলে হয় 4, 4 গুণ 26 মানে হচ্ছে 104, তাই না? তাহলে এই অঙ্কটা পার্সেন্টেন্সে কত? পার্সেন্টেন্সে নিলে এটা কত পার্সেন্ট? 104%। এটা আসলো। দেন আবার দেখো এই পরিমাণকে পিপিএম এও করতে বলছে। পিপিএম আমরা জানি পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার। 25 মিলিলিটারে আছে হচ্ছে 26 গ্রাম। লিটার মানে কি 1000 না? 25-এ আছে 26, তাহলে 1-এ আছে 26 ভাগ 25। 1000 মিলিলিটারে কত আছে? 1000। 26 ইন্টু 1000 ভাগ হচ্ছে 25। 25 দিয়ে যদি 1000 কে কাটো 40 পাবা। 26 ইন্টু 40 মানে হচ্ছে 1040। 1040 মিলিগ্রাম পার 1000 ml। 1000 ml মানে তো লিটার। 1 লিটার সমান 1000 ml, ঠিক না? তাহলে 1040 মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে পিপিএম। তাহলে এই অঙ্কটার পিপিএম কত? উত্তর হচ্ছে 1040। আবার বলি ভাই, একবার বলছে পার্সেন্টেন্সে কত, তখন আমরা 100-তে কত সেটা বের করে ফেলছি। আর একবার বলছে মিলিগ্রাম পার লিটারে কত। লিটার মানে হচ্ছে ব্যা 1000, তাহলে 1000 ml, 1000 করলে 1040 ppm। ইজি অঙ্ক। এটা আসতে পারে কারণ এটা ডায়াবেটিস রোগীর কথা আছে। এইটা দেখো ব্যা, স্বাভাবিক রক্তে কোলেস্টেরলের ঘনমাত্রা এত। 750 মিলিলিটার রক্তে কত গ্রাম কোলেস্টেরল থাকে? এই অঙ্কটা বড়, বাট এটা কিন্তু কোলেস্টেরলের কথাবার্তা। রক্ত, কোলেস্টেরল এগুলো ডাক্তারি কথা, তাই না? তাহলে আগে আমাকে কোলেস্টেরলের আণবিক ভরটা বের করতে হবে। আমরা জানি কার্বন হচ্ছে 12, তাহলে 27 গুণ 12, 27 গুণ 10 হচ্ছে 270, আর 27 দোকানে 54, দ্যাট মিনস 324 হচ্ছে কার্বনের ভর। যোগ করো হাইড্রোজেন 46 আর অক্সিজেনেরটা একটা 16। 324-এর সাথে 46 যোগ করলে হচ্ছে 370, আর 16 মানে হচ্ছে 386। এটা বুঝতে পারতেছো ভাইয়া? 386। তাহলে রক্তে কোলেস্টেরলের এটা 1 মোল যদি থাকতো, সেখানে কোলেস্টেরল থাকতো কত গ্রাম? 386 গ্রাম। কিন্তু এখানে কত মোল বলা আছে? 0.005। তাহলে 386 ইন্টু 0.005, 0.005 সমান কত হবে? এখানে 3 ঘর, তাহলে এইটাকে যদি আমি আগায় নেই ভাইয়া, এই 3 ঘর এটাকে 5 বানাইলে এখানে 3 ঘর আগে দশমিক দিতে হবে। 0.38 ইন্টু 5, তাহলে 0.38 মানে হচ্ছে এটা 0.4 যদি ধরি, 0.4 ইন্টু 5, 4 5 20 মানে 2 গ্রাম ধরলাম, 2। তাহলে 0.005 মোলার মানে হচ্ছে 2 গ্রাম, তাই না? পার লিটার। মোলারিটি তো মানে তো লিটার না, মোল পার লিটার। তাহলে 0.005 গ্রামে কতটুকু থাকতেছে? 2 গ্রাম বা 2 এর একটু কম, আমরা হিসাবের সুবিধার জন্য 2 ধরলাম। কিন্তু অঙ্কটা কিন্তু শেষ হয় নাই, খেয়াল করো। 750 মিলির ভিতরে কতটুকু থাকবে? আমরা জানি লিটার মানে হচ্ছে 1000 মিলি। তাহলে 1000 মিলিতে এখানে কোলেস্টেরল কতটুকু আছে? 2 গ্রাম, তাই না? তাহলে 1-এ কত আছে? 2 ভাগ 1000। তাহলে অঙ্কে যেটা চাওয়া হচ্ছে 750-এর ভিতর কত আছে, ইন্টু 750। 750-এ কত আছে ইন্টু 750। 750 এখানে 0 0 কাটা, 25 দিয়ে যদি কাটি, 3 25-এ 75, 4 25-এ 100। তাহলে 2 দিয়ে আবার 4-কে কাটলে 2, 2 ভাগ 3 মানে হচ্ছে 1.5 এর কাছাকাছি কিছু একটা। এটা কি বুঝতে পারতেছো? 1.5।
ইয়েস 1.5 বা 1.5 এর কাছাকাছি। আমি আবার করি অঙ্কটা। আগে আমরা কোলেস্টেরলের আণবিক ভর বের করলাম কত, 386। দ্যাট মিন্স 1 মোল কোলেস্টেরল হচ্ছে 386 গ্রাম। তাহলে এখানে কত মোলার বলা হচ্ছে, 0.005 কোলেস্টেরল কত, সেটা বের হয়েছে 2 গ্রাম। কিন্তু অঙ্কে সেটা বের করতে চায় নাই, অঙ্কে চাইছে 750 মিলিলিটারের ভিতর কত। 1000 মিলির ভিতরে আছে 2 গ্রাম, তাহলে 750-এ থাকবে তার 4/3 মানে হচ্ছে 1.5। ক্লিয়ার? এই অঙ্কটা একটু খেয়াল রেখো, এটা বড় অঙ্ক, হিসাবটা বড়, কিন্তু ডাক্তারের পছন্দ হইলেও হয়ে যেতে পারে। রক্ত, কোলেস্টেরল, এই জিনিসগুলা ডাক্তারদের পছন্দনীয় জিনিস। এটা দেখো, কোন রোগীকে 25 গ্রাম গ্লুকোজ যোগান দিতে 0.2 মোলার গ্লুকোজের কত মিলিলিটার দ্রবণ প্রয়োজন হবে? আগে একটু খেয়াল করো, গ্লুকোজ মানে হচ্ছে C6H12O6, তাই না? মানে হচ্ছে 180 গ্রাম। তাহলে 1 মোলার গ্লুকোজ মানে হচ্ছে 180 গ্রাম, রাইট? তাহলে 0.2 মোলার গ্লুকোজ সমান কত? 180 গুণ 0.2 মানে হচ্ছে 5/1 কত হয়? 36 মনে হয়, 36 গ্রাম। 36 গ্রাম, তাহলে 36 গ্রাম পার লিটার। একটা স্যালাইনের ভিতরে 1 লিটার দ্রবণ, টোটাল 1 লিটার দ্রবণ, সেখানে গ্লুকোজ কতটুকু পাচ্ছি আমরা? 36 গ্রাম। কিন্তু এবার খেয়াল করো, রোগীকে আমরা পুরোপুরি 36 গ্রাম দিব না, অঙ্কে কি বলতেছে? 25 গ্রাম গ্লুকোজ দিতে, তাহলে কত মিলিলিটার দেয়া লাগবে? বাকিটুক কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক বেয়া। আমরা যদি 36 গ্রাম দিই, 36 গ্রাম গ্লুকোজ দিতে হলে রোগীর শরীরে কতটুকু দ্রবণ যাবে? 1000 ml। 1000 কিভাবে? কারণ ওই যে মোলারিটি, মোল পার লিটার। তাহলে 1 এর জন্য কত পাবে? 1000/36, 1 গ্রামের জন্য। তাহলে অঙ্কে যেটা বলা হয়েছে 25 গ্রাম গ্লুকোজ দিতে কত লাগবে? 1000 × 25/36, বাস। কাটাকাটি করলে কাছাকাছি একটা সংখ্যা চলে আসবে, সেটা হবে 750 বা 760 এর মতো। হিসাবটুকু তোমরা করে নিও। বুঝতে পারছো? এই অঙ্কগুলো আগে করাই নাই, বাট এখন করাচ্ছি, কারণ এগুলা রোগী, গ্লুকোজ, ডায়াবেটিস, কোলেস্টেরল, এই রিলেটেড শব্দগুলা। ক্লিয়ার সবার? সবগুলো ম্যাথ পিডিএফ আকারে দিয়ে দিলে ভালো হয়। আর কি দিব, এখন তো মাথায় ঢুকে দিতেছি ভাইয়া, তাই না? এইবার আসো তড়িৎ রসায়ন চ্যাপ্টারে। পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে আর বেশি কোনো ঝামেলা আমি পাই নাই। এই অঙ্কগুলো আমি আগে তোমাদের করা নেই। 36 কোথা থেকে আসছে? ওই যে 0.2 মোলার, ওখান থেকে। 1 মোলার গ্লুকোজ হচ্ছে 180 গ্রাম, তাহলে 0.2 মোলার গ্লুকোজ হচ্ছে 36 গ্রাম। আচ্ছা, তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে শুধুমাত্র একটা অঙ্ক করতে হবে, জাস্ট একটা অঙ্ক করতে হবে। কোনটা? ওই যে এই সূত্রটা, W = ZIT, এই সূত্রটা। আচ্ছা, W মানে হচ্ছে তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের ভর, Z এর মান হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, I এর মান হচ্ছে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ, অ্যাম্পিয়ার এককে থাকে, আর T হচ্ছে টাইম, এটা মিনিটেও থাকতে পারে, সেকেন্ডেও থাকতে পারে, বাট অঙ্ক করতে হবে সেকেন্ড নিয়ে। Z তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে বের করে? আগে Z বের করাটা শিখাই। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = পারমাণবিক ভর ভাগ পারমাণবিক ভর ভাগ 96,500 ইনটু, একটা কথা আছে আবার,
যোজনী, যোজনী থাকবে। ধরো কপার, কপার হচ্ছে 63.5, 63.5 ভাগ 96,500, কিন্তু কপারের যোজনী আছে কিন্তু বেয়া 2 ইন্টু 2। তাহলে জেড এর মান এইভাবে বের করতে হয়। তোমার যে অঙ্কই আসুক না কেন আগে জেড এর মান বের করবা, দেন তোমাকে আই এবং টি দেয়া থাকবে, তাহলে ডাব্লিউ বের করে ফেলবা, অথবা ডাব্লিউ এবং টি দেয়া থাকবে, আই বের করে ফেলবা। ক্লিয়ার? অনেক সময় সরাসরি জেড এর মানই বলে দিবে যে এই ক্ষেত্রে জেড মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান হচ্ছে 2 বা 3 বা 4, কিছু একটা বলে দিবে ডাইরেক্ট। ঠিক আছে? আচ্ছা, যদি কপার না থেকে সিলভার থাকে, সিলভার হলে পারমাণবিক ভর হবে 108 ভাগ 96,500 যোজনী 1। যদি থাকে ক্রোমিয়াম, ক্রোমিয়াম হচ্ছে 52 ভাগ 96,500, কিন্তু তার যোজনী হচ্ছে 3। বুঝতে পারছো ভাইয়া? ফেরাস আয়রন 55 ভাগ 96,500 ইন্টু 2, জেড এর মান দেয়াও থাকতে পারে, বের করেও নেওয়া লাগতে পারে। এই অঙ্কটা দেখো তোমরা, 5 অ্যাম্পিয়ার তড়িৎ, তাহলে এখানে আই এর মান হচ্ছে 5, টি এর মান হচ্ছে 60 মিনিট, সেকেন্ডে নিতে হবে, 60 ইন্টু 60 মানে 36 সেকেন্ড। কি পরিমাণ কপার, দ্যাট মিন্স ডাব্লিউ বের করতে হবে। পারা যাবে না এই অঙ্কটা, ডাইরেক্ট এই অঙ্কর বাইরে আর কোনো কিছু করার দরকার নাই। তোমরা পারলে জেড এর মানগুলো একটু মুখস্থ রাখো, কারণ সরাসরি জেড এর মানও মুখস্থ অঙ্কে কোশ্চেন আসতে পারে যে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত। বুঝতে পারছো? তাহলে পরের অঙ্কটাও সেম অঙ্ক দেখো, এই যে আই এর মান দেয়া আছে, টি এর মান দেয়া আছে, ডাব্লিউ বের করো। ক্রোমিয়ামের ক্ষেত্রে সেম, আই এর মান দেয়া আছে, ডাব্লিউর মান দেয়া আছে, টি বের করো। পারা যাবে না এই ম্যাথগুলা? সেম অঙ্ক ফেরাস সালফেটের ক্ষেত্রে। তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে এই একটা মেথ করলেই চলবে, আর কিছু করার দরকার নাই। W is equal to ZIT। ক্লিয়ার? ওকে। জৈব রসায়ন চ্যাপ্টারে কোনো ম্যাথ নাই, এবং লাস্টের চ্যাপ্টার ওখানে কোনো ম্যাথ নাই। ক্লিয়ার? তাহলে এতক্ষণ যে ম্যাথগুলা বলছি বা দেখাইছি এগুলা যথেষ্ট, যথেষ্ট। শুধু এগুলা না, আগের ক্লাসে যা পড়াইছিলাম ওগুলা থেকেই কমন পড়ে যাবে তোমাদের। বুঝতে পারছো? এইবার তোমাদের কারো কোনো ম্যাথ রিলেটেড কোশ্চেন যদি থাকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে, এখন কোশ্চেন করতে পারো। এখন কোশ্চেন করার টাইম, কোশ্চেন করলে আমি ওটার উত্তর দিতেছি, যদি পারি, না পারলে হয়তো পরে উত্তর দেব, নাও পারতে পারি। দেন ক্লাস শেষ করে দিব। কোনগুলা মুখস্থ করব বলে দেন, কি কোনগুলা মুখস্থ করবো ভাইয়া? ও জেড এর মান, জেড এর মান 4টা মুখস্থ করবা শুধু ভাইয়া, ক্রোমিয়াম, কপার, সিলভার, আয়রন, বাস, আর কিছু না। ক্রোমিয়াম, কপার, সিলভার, আয়রন। অর্গানিকের ম্যাথ, আর ইউ গনা ম্যাড? অর্গানিকের ম্যাথ, অর্গানিক এমনি পড়ে শেষ করবার পারছ না, আবার অর্গানিকের ম্যাথ করবার চাস? এত শখ কেলা তো গো? অর্গানিকে ম্যাথ পাইছস কোনখান থেকে? হ্যান্ড নোট দিব না ভাই, হ্যান্ড নোট নাই কোনো, হ্যান্ড নোট তো দিয়ে রাখছি তোমাদেরকে আগেই ভাই। এই ক্লাসটা থাকবে গ্রুপে। 20% H2SO4 এ পানির পরিমাণ কত, এটা নিয়ে অনেকে কোশ্চেন করতেছে ভাইয়া। এখানে আসলে বলা উচিত ছিল 20% H2SO4 এ পানির পরিমাণ কত পার্সেন্ট। বুঝতে পারছো ভাইয়া? 20% H2SO4, যে কোনো কিছুর ক্ষেত্রে যদি দ্রবণটা হয় টোটাল 100%, ওখানে 20% দ্রব হলে বাকিটুকু দ্রাবক।
তাহলে দ্রাবক পানি কত পার্সেন্ট? 80%। কিন্তু এখানে ভর আসে নাই, এটা পার্সেন্টেজে আসা উচিত ছিল। এই কোশ্চেনটাতে জাস্ট পার্সেন্টেজের জায়গায় ভর বলে দিছে। অর্গানিকের ক্লাসের দিন থেকে আমি ডিপ্রেশনে চলে গেছি, তাহলে তো আমার লাইফ পুরোটাই ডিপ্রেশনে চলতেছে। তুমি অর্গানিকের একটা ক্লাস করে ডিপ্রেশনে চলে গেছো, আর আমি লাইফে অর্গানিক ক্লাস করাইতে করাইতে মরে গেছি। 2.2 গ্রাম C3H8 পূর্ণ দহন করে একটু কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি করতে কত মোল অক্সিজেন প্রয়োজন? ওই যে সমীকরণ দিয়ে বের করতে হবে ভাইয়া। ইবনে জান্নাত, আপনার নামটা বলে দিলাম। সমাণু বের করার টেকনিক গুলা আর পাই বন্ধন সিগমা বন্ধন হাকেল সংখ্যা বের করা, ওগুলো একটু দেখা, ওটা দেখো ভাইয়া। ওটা ম্যাথের বাইরের ক্লাস, আজকে তো শুধু ম্যাথ রিলেটেড কথা হচ্ছে। ম্যাথ রিলেটেড সমস্যাগুলো একটু বলো, হ্যাঁ। অন্য সমস্যার একটা ক্লাস থাকবে যে কেমিস্ট্রি কার কি সমস্যা আছে বলো। এটার পিডিএফ দিয়ে দেন, এটার পিডিএফ দিব, কিন্তু এইগুলা টেকনিক গুলা কিন্তু ক্লাসে আছে ভাইয়া। রিয়াদ ভাইয়া বলছে 100 নাকি হবে না, 100 কোনো অপশনই ছিল না বোধহয়। 27 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা হতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? ও যে ভাইয়া অ্যালুমিনিয়াম W=ZID দিয়ে বের করবা। ফার্স্ট যে চুনা পাথর এর ম্যাথ দেখাইছেন ওইটার মান ভিন্ন থাকলে কি ওই সূত্র মিলে না? না মিলে ভাইয়া, মিলে, কিন্তু ওই যে এসটিপি আর এসএটিপি সেটা খেয়াল রাখতে হবে। এসটিপি থাকলে 22.4 দিয়ে গুণ করতে হয়, আর যদি এসএটিপি থাকে তখন কিন্তু 22.4 না, তখন গুণ করবা 24.789 দিয়ে, তখন মিলবে। আর কি কোশ্চেন খুঁজে পাচ্ছি না, আজ এরা কথা বলতেছে বেশি। বইন তুই কত পাস না মানে কি? কষ্ট পাস না, যা। পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রের ম্যাথ গুলা কি করা লাগবে? করতে পারো ব্যাপ, করো। একই সূত্র, ওই P1 V1/T1 P2V2/T2 আর পিভি এনআরটি কাছাকাছি অঙ্ক। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, এটা ঠিক আছে কথা। কেমিস্ট্রি কঠিন লাগে, আমার কাছেও কেমিস্ট্রি কঠিন লাগে। ক্লাস শেষ করে দেই, মনে হচ্ছে আর কোনো কোশ্চেন নাই। সমান ভরে মিথেন এবং অক্সিজেন গ্যাস একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি পাত্রে রাখা হলো, মোট প্রদত্ত চাপে কি পরিমাণ অংশ অক্সিজেন দ্বারা প্রদত্ত হবে, এটা বলে দেন। এটা করছি তো ব্যা। মিথেন হচ্ছে CH4 16 আর অক্সিজেন হচ্ছে 32, তাহলে এখানে মিথেন নিতে হবে 2 মোল আর অক্সিজেন থাকবে 1 মোল, তাহলে টোটাল 3 মোল। মোট প্রদত্ত চাপে কি পরিমাণ অংশ অক্সিজেন দ্বারা আসবে? অক্সিজেন যেহেতু 1 মোল, তাহলে 1/3 হবে। সাদিয়া ঐশী, বুঝতে পারছো? 1/3। সোডিয়াম হাইড্রোক্সাইডের 700 সিসি নরমাল দ্রবণে কত গ্রাম কস্টিক সোডা থাকে? 1000-এ থাকে 40, তাহলে 700-তে কত? এটা কোনো সূত্র না, কিচ্ছু না, এটা ঐকিক নিয়ম রে ভাই, বুঝতে পারছো? নরমাল দ্রবণ মানে কি? নরমালিটি, গ্রাম পার লিটার, ওই হিসাবে 1000-এ থাকে 40, তাহলে 700-তে কত? পরিমাণগত রসায়নের বাকি থাকে কতটুকু? ওই ম্যাথটা ফার্স্টটা আবার একবার বলে দেন। আচ্ছা, বাকি থাকে, তুমি বিক্রিয়া না করলে যতটুকু থাকবে অতটুকুই বাকি থাকে। তুমি খেয়াল করবা একের সাথে কত বিক্রিয়া করে, তাহলে অঙ্কে যেটা দেয়া আছে ওটার সাথে কতটুকু বিক্রিয়া করে। ধরো 1 গ্রাম নাইট্রোজেনের সাথে 3 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, তাহলে 60 গ্রামের সাথে বিক্রিয়া করবে 60 গুণ 3 মানে 180, কিন্তু দেয়া হয়েছে 200 বা 250, তাহলে 180 মাইনাস 200 যতটুকু অতটুকু হচ্ছে বাকি থাকে। ওকে 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 ওকে।
অনেক অনেক আজাইরা কোশ্চেন চলে আসতেছে, এরা ম্যাথ রিলেটেড কোশ্চেন নাই। আচ্ছা আমি কথা শেষ করি ভাই, শুনো। ফার্স্ট কথা, তোমরা ম্যাথ নিয়ে একদমই ভয় পাবা না, একদমই ভয় পাবা না। আমি বলতেছি কেমিস্ট্রি ম্যাথ আমার স্টুডেন্টরা, আমি বিশ্বাস করি দুইটা ম্যাথ আসে 2 এ 2 পাবে, 3টা আসলে 3 এ 3 পাবে। এবং আজকে যা করাইছি এগুলা না করাইলেও চলতো, বাট তাও একটু দেখায় রাখলাম, যেহেতু আমরা এখন মোটামুটি অনেক কিছুই পারি, আমরা আমাদের শক্তি সামর্থ্য আরেকটু বাড়াই ফেললাম। অসুবিধা আছে? যে ম্যাথ গুলা করতে বলছি ভাইয়া, এগুলা করতে পারলে যথেষ্ট, এগুলা একটু বেশি বলতেছি তো, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, সমাধান দিলেন না তার জন্য। কি সমাধান দিলাম না? তোমার কোশ্চেনই তো আমি দেখি নাই, কোশ্চেন না দেখলে সমাধান দিব কেমনে? তুমি পরে কমেন্ট সেকশনে কোশ্চেন করবে, তখন সমাধান দিতে পারবো। আরেকটা কথা, কেমিস্ট্রিতে ভাইয়া 25-এ 25 পাওয়ার দরকার নাই, 25 পাওয়ার দরকার নাই, আমি বলতেছি তো ভাইয়া। কেমিস্ট্রি 25-এ 22 পাইলেও চলবে, 22। তুমি 25-এ 22 তুলো এবং ফাইনাল পরীক্ষায় 85 তুলো। আমি বললাম তো, তুমি যদি 85 তুলতে পারো, 85 আর 2টা এ প্লাস তো থাকবে ইনশাল্লাহ, 2টা এ প্লাস এবং 85 মিলে তোমার মেরিট পজিশন হবে 1 থেকে 100-র ভিতরে। শুধু ডিএমসি না, ডিএমসি তে থাকে 220, 30, 40 পর্যন্ত সিট, এখন আবার কিছু বাড়াচ্ছে। তুমি শুধু ডিএমসির পিছনের দিকে না, 85 পাইলে তুমি ডিএমসির 1 থেকে 100 বা আরো আগে থাকবা। বুঝতে পারছো? সো বেস্ট অফ লাক, আবার ক্লাসে দেখা হবে। তোমাদের আরো কিছু ক্লাস আছে আমার সাথে, একটা হচ্ছে বিগত বছরের কোশ্চেন রিলেটেড একটা ক্লাস, আরেকটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ম্যাথ রিলেটেড ক্লাস। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ম্যাথ আর খুব বেশি করাবো না, ওই ক্লাসটা 10 মিনিটের একটা ক্লাস হবে। ফার্স্ট পেপারের ম্যাথের ক্লাসটা 21 তারিখ হবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে কারো? শেষ করে দেই, আজকের ক্লাসের পড়া এখানেই শেষ। বাসায় এই রিলেটেড আর কিছু পড়ার দরকার নাই, তুমি রেগুলার যে পড়া পড়তেছো ওই পড়াটাই পড়তে থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ।